স্লোগান উঠে অমুকের দেশ, শেখ মুজিবের দেশের লোকের হাতে দেশে থাকতে পারে নাই। এখন নতুন করে অমুকের দেশ বলে স্লোগান দিবেন, এগুলা কিন্তু বাংলার মানুষ পছন্দ করে না। বাংলার মানুষ এখন একটাই চায়, 16 বছরে যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে শরিক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন। ঠিক, তাদের দাবি একটা, 2018 সালের দিনের ভোট রাতে আর হবে না। 24 সালের মতো ভাইয়ে ভাইয়ে ভোট আর হবে না। 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা নির্বাচিত হয়েছে, এমন ভোট আর হবে না। তাই আমার নেতার তারেক রহমানের স্পষ্ট বক্তব্য একটি, যে আমাকে ক্ষমতায় নেওয়ার জন্য না, আমি একটা বিশেষ স্পষ্ট বলতে চাই, তারেক সাহেব স্পষ্ট বলেন, বিএনপিকে ক্ষমতা নেবার জন্য নয়। বিএনপি চায় 16 বছর আন্দোলন করেছি, নিঃসন্দেহে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে যাব, আমার পছন্দের মার্কাকে আমি ভোট দেব, সেটুকুই প্রধান উপদেষ্টা আপনার কাছে চাই। অনেকে বলেন নির্বাচন বলে বলে মুখে পানি বেরিয়ে যায়, থুতু বেরিয়ে যায়। আর আপনারা তো নির্বাচন না চাইয়া এলাকা এলাকা প্রার্থী ঘোষণা করে অলরেডি নির্বাচন শুরুই করে দিয়েছে। তাহলে আমাদের অন্য কিছুই নেই। আমরা তো কথা বলি আপনার কাছে, কারণ আপনার বিরুদ্ধে আমি আন্দোলন করতে যাবো কেন? আপনাকে তো আমরাই সবাই মিলে সরকারে বসিয়েছি। তাহলে যারা পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। আজকে শাহবাগ মোড়ে, যমুনার সামনে, রাস্তাঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন, অমুক করতে হবে, অমুক করতে হবে, তখন কেন এই সরকারকে সমর্থন করলেন? দাবি থাকতেই পারে, দাবি তো আমাদেরও আছে। আমরা তো রাস্তায় নামি না, আমরা তো অনুরোধ করি, আমরা তা মানুষের পালসের কথা প্রধান উপদেষ্টাকে জানাই। এদেশের মানুষ একটি নির্বাচন চায়। রাস্তায় নামলে কি নির্বাচন আদায় হবে? রাস্তায় তো নামলাম, 5000 লোকের আত্মহত্যা দিলাম, জেল খাটলাম, 16 বছরে 10 বছরের অধিক আমি জেল খাটলাম। আমার নেতা ফখরুলকে কিভাবে জেলখানায় নিয়ে গেছে, আব্বাসকে কিভাবে নিয়ে গেছে, সব তো আমাদের দৃশ্য মনে আছে। ইলিয়াস আলী নাই, সৌদি আলম নাই, আয়নাগর এখনো আছে, আয়নাগর বানাবার লোকগুলো আছে। আজকে গতকাল দেখলাম সচিবালয়ে 5 জন সচিবের বিরুদ্ধে কারা কারা যেন আন্দোলন করছে। তো এগুলো দেখেন না, বড় হাসি পায়। একটা কথা না বললে হয় না, যে আব্দুল হামিদ চলে গেছে, তদন্ত কমিটি হয়েছে, চলে যাওয়ার পর তদন্ত কমিটি হাস্যাস্পদ ব্যাপার। আরে যাওয়ার আগে চোখ কান কেন খোলা রাখলেন না? তদন্ত করে কি হবে? হামিদের আনতে পারবেন? কিছু লোকের শাস্তি দিতে পারবেন, কিন্তু যাওয়ার আগে আপনার গোয়েন্দা স্ট্রং থাকা উচিত ছিল। কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রেতাত্ত্বের দ্বারা আবার নির্বাচন বিলম্বিত করার হীন প্রচেষ্টা লিপ্ত, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ হবে। আমরা সত্য কথা বলেই আমাদের বিরুদ্ধে আচরণ করা হয়, আমরা সত্যের পথেই থাকি। কারণ আমার নেতা শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষণা। আমরা সত্য কথা বলেই যাব। সেই জন্য আজকে এই মুহূর্তে যেটা প্রয়োজন, এসব তদন্ত কমিশনে, যে আমাদের ছাত্র সীমান্ত নাকি সত্যকে কালকে হত্যা করলো, গুলি করে মেরেই বেরো, 25 বছরের আছে। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, তার কন্যারে হলো সরওয়ার্দী উদ্যান। এখানে চলে কি গাঁজা, মদ, জুয়া, আড্ডা? চোখে পড়ে না? আমাদের আইজিপি সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ, অত্যন্ত ভালো মানুষ।
একটা ভালো মানুষকে ভালো জায়গায় বসিয়েছে। এত বড় একটা সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে মদ, জুয়া, অসামাজিক কাজ আর সমস্ত হাইজাকের আড্ডা চোখে পড়ে না কেন? সেই কন্যারে আমাদের ছাত্রকে কালকে আত্মহত্যা দিতে হয়েছে। এগুলো চোখে রাখা উচিত। হবে কি তদন্ত? আব্দুল হামিদের মতো একটা তদন্ত কমিটি হবে। তাই আজকে অনেক কথা বলেই ফেলেছি, আর বলার প্রয়োজন নাই। আমি শুধু এটুকু আজকের এই সভা থেকে জানতে চাই, আপনারা নিরাশ হবেন না, আপনাদের সাথে আছি। আপনারা 31 দফার শহীদ জিয়া, সেই শহীদ জিয়া পল্লী চিকিৎসক না তৈরি করে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছেন, তারাই আপনারা অনেক শিক্ষিত। আপনারা অনেক শিক্ষিত। আরে ডাক্তার রাত্রে 2টার সময় পাওয়া যায় না, কিন্তু পায় ফার্মাসিস্ট। বাড়ির কাছে অনেক দোকান, ফার্মাসি যায়, নক করলে এটা ঠিক MBBS ডাক্তারের মতো একটা ওষুধ দিয়ে দেয়। ভেরি গুড। আমি 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 ভালো লাগে। করোনার সময় কারা? এরা আপনাদের মতো লোকেই মাস্ক পরে কাজ করছে। তা আমি আপনাদের সাথে আছি, কিন্তু আপনাদের পক্ষ থেকে একটা কথা বলে যাই, ইনশাআল্লাহ আল্লাহর নামে যদি এই দেশে এক মাথা এক ভোট, নিঃসন্দেহে ভোট কেন্দ্রে দেশের মানুষ যেতে পারে, যদি নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা হয়, ইনশাআল্লাহ তারেক সাহেবের নেতৃত্বে বিএনপি সরকার গঠন। দোয়া কেন করলেন? আমার মনে পড়ে 1997 সালের শেষ অথবা মধ্যবর্তী সময় আমি আমার সবচেয়ে প্রিয় নেতা এবং মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক, যার সাথে আমি ছিলাম ঢাকায়, সাদেক হোসেন খোকা সহ, নোমান ভাই সহ, আমরা 3 জন যাত্রাবাড়িতে গিয়েছিলাম হাসিনার হিন্দুস্তানের সাথে একটা অবৈধ চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করার। সেদিনও শটগানের গুলিতে আমরা 3 জন রক্তাক্ত ছিলাম। তারপরে 2011 সালে 6 জুলাই সেই রক্তাক্তর কথা বলার প্রয়োজন নাই। সারা পৃথিবী দেখেছে, সারা বাংলাদেশের মানুষ দেখেছে। গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা সাহসী ভূমিকা রেখেছে, তারা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক ফারুক সাহেবকে হয়তো বাঁচিয়ে আনবে। সেই জামানের আমি ছবিটা দেখে খুবই ভালো, খারাপ লাগে। আরেকজন আমার বন্ধু, বয়সে অত ছোট, কিন্তু বন্ধুর মতোই চলি আমরা, মিরপুর গাবতলীতে সে জিএস নাজিমুদ্দিন আলমকে ওইভাবে রক্তাক্ত করেছে। সবচেয়ে আমরা তো অত ছোটখাটো পদের পদবী, ফার্মাসিস্ট ভাইয়েরা বোনেরা, কিন্তু দেখেন গশ্বরচন্দ্র রায় একজন বলিষ্ঠ নেতৃত্ব দেন এই দেশে। সে শহীদ জিয়ার যুবদল থেকে শুরু করে বাংলাদেশের চলমান রাজনীতির উপর বক্তব্য রাখেন, নীতি নির্ধারক। তাকে পুলিশ রাস্তার উপর পিটিয়ে রক্তাক্ত করেছে। কাকেও, কোনো ব্যক্তিকে দুঃশাসনের সময় অপমান করে না এমন ইতিহাস নাই। সে কারণে আজকে আওয়ামী লীগের সে হাসিনাও নাই। হাসিনার নির্দেশে যেসব পুলিশ কর্মকর্তা, যেসব ডিএমপির দায়িত্বে ছিলেন, যারা ডিবির দায়িত্বে ছিলেন, যারা এসবির দায়িত্বে ছিলেন, যারা গোয়েন্দা শাখাগুলোর দায়িত্বে ছিলেন, তারা হাসিনার নির্দেশে যেভাবে অমানসিক কাজ করেছে, সে অমানসিক কাজের লোকগুলোকে নিয়ে আজকে কথা বলার প্রয়োজন। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী, যিনি নিজের বিদেশে একখণ্ড জায়গা নেই, একটা বাড়ি নেই, সুইজারল্যান্ডে ব্যাংকের অ্যাকাউন্ট নাই, বিদেশে তার ব্যাংকের কোনো জমানোর টাকা নাই, যে মহিলাটি স্বামী হারানোর পরেও রাস্তায় নেমে বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনে
যে ভূমিকা রেখেছে, সে ভূমিকার জন্য যিনি আপসী নেতৃত্ব উপাধি পেয়েছেন, সে বেগম খালেদা জিয়াও শেখ হাসিনার গুন্ডা বাহিনীর আক্রমণ থেকে রক্ষা পাননি। সেদিন তাবিদ আওয়ালের একটি নির্বাচনী প্রচারণায় কারণ বাজারে তার গাড়ির উপর যেভাবে হামলা চালিয়েছিল সেটা আমাদের মনে পড়ে। কিন্তু এখন এই সময় আমার সামনে অনেক নতুন সাংবাদিক, অনেককে চিনি না, এদের উদ্দীপ্ত, এদের লেখনীর শক্তি, যেটা থেকে আপনারা অতীতে বঞ্চিত হয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখন কিন্তু সেই সুযোগ নাই। যা লেখা, আমি যা বলি, আমার দল যা বলে, এই সরকারকে কর্ণগোচর করার জন্য যা বলে সবই লিখতে পারেন। সেই স্বাধীনতাটুকু এনে দিয়েছে কারা? মুগ্ধ রক্তের বিনিময়ে, হাজার ছাত্রের আন্দোলনের রক্তের বিনিময়ে, বিএনপির 16 বছরের 5,000 নেতাকর্মীর আত্মহত্যের মধ্য দিয়ে যে সফলতা বাংলাদেশে আসলো, সেই সফলতার জন্যই সবচেয়ে মিডিয়া কর্মীরাই আমাদেরকে সহযোগিতা করেছে। টিয়ার গ্যাসের সেলের চোখের দিয়ে পানি পড়েছে ঝরঝর করে, মাথায় হেলমেট পরে জীবন বাঁচাবার চেষ্টা করার পরও যে সংবাদ সংগ্রহ করেছিল হাসিনার আমলে, সেই সংবাদটুকু যখন রিপোর্টার মহোদয়েরা, স্নেহের রিপোর্টাররা যখন অফিসে জমা দিতেন, সেটা কাটসাট করে ফেলত। সে কষ্ট আপনাদের কথাও আমার মনে আছে। আজকে সেটা নাই। স্বাধীন দেশ, যে স্বাধীনতা 71 সালে আমি খালি পায়ে যুদ্ধ করেছিলাম, একটা ছেঁড়া হাফ প্যান্ট পরে 21 দিন পর্যন্ত কাটিয়েছিলাম। সেদিন আমার নেতা মহরুম ফেরদৌস আহমদ কুরেশি, সে কলকাতায় আমাকে 2টা হাফ প্যান্ট কিনে দিয়েছে, তাও ফুল হাফ প্যান্ট না। সে 2টা হাফ প্যান্ট দিয়ে আমি সে ঢাকায় এসে আর পরিবর্তন করতে পারি না। এদের কথা মনে পড়ে এই কারণে, যে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, সেই দেশে বসে যদি বলে মানচিত্র খাও চিবাইয়া, এমন কথাও তো শুনেছি। এর কারণ ছিল একটাই, শেখ পরিবার। সে কারণ ছিল একটি হাসিনা। সে কারণ ছিল একটি গণতন্ত্র যে দেশে নাই, সে দেশে কোনোদিনও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যারা আন্দোলন করে তারা টিকে থাকতে পারে না এই স্বৈর শাসনের কাছে। শেখ হাসিনা তাই করছে, আর শেখ হাসিনার দোসররা তাই করার চেষ্টা করেছে। শেখ হাসিনা একটি কথা বললে 10 কথার মতো ব্যবহার করে আমাদেরকে জেলে পুড়িয়ে দিত। আল্লাহর কি ইশারা, আল্লাহর কি রহমত, বাংলাদেশে শেখ হাসিনা, যিনি অহংকার করে বলতেন আমার বাবার দেশ। এই কথাটা বলা ঠিক না। আমি যখন সিপিএর দায়িত্ব পালন করছিলাম, লিফট ব্যবহার করতেন প্রধানমন্ত্রীর জন্য আলাদা, পাশে আমরা উঠতাম, কিন্তু আমি ভুলে দাঁড়িয়ে গেছি ওই লাইনে। এসএসএম তার গোয়েন্দারা এসে বললো, স্যার আপনি ডানেরটা উঠবেন। ঠিক তেমনি মুহূর্তেই প্রধানমন্ত্রী এসে লিফটের গোড়ায় দাঁড়িয়ে আমার হাত ধরে বললেন, চলো একই লিফটে যাই। আমি কেন, আমার চাকরি তো থাকবে না আপনার লিফটের গোড়ায়। আমি উঠি নেই। পরবর্তীতে উনি, আমার একটা অফিস ছিল, ওনার গোয়েন্দারা এসে বললো আপনাকে এক্ষুনি যেতে হবে। আমি আমার ঊর্ধ্বতন যারা নেত্রী তাদের থেকে অনুমোদন নিয়ে আমি গেলাম। 10 মিনিট ছিলাম। আমি 2টো কথা তাকে বলেছি, দেখেন আপনি আপনার বাবার দেশ আপনি স্বাধীন করেছেন, আওয়ামী লীগ স্বাধীন করেছে, সবে আমি বুঝি, একটা জিনিস, আপনার বাবার হাতে কি গণতন্ত্র সঠিক ছিল, গণতান্ত্রিক ব্যবস্থা ছিল? আপনার বাবাই তো নিজ হাতে আওয়ামী লীগকে জবাই করে দিয়েছে। আজকে এই কথাটা বলার অর্থ, যদি সেদিন শেখ মুজিব করাচি
থেকে লন্ডন হয়ে দিল্লি হয়ে ঢাকা এসে এয়ারপোর্ট থেকে নেমে সোজা স্মৃতিসৌধে গিয়ে যারা যুদ্ধ করে আত্মহত্যা দিয়েছে, যারা মিরপুরে বুদ্ধিজীবী সেই কবরস্থানে ঘুমিয়ে আছে, তাদের কবর জিয়ারত করে তা বলা উচিত ছিল, আমি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের লাঠি হাতে 32 নম্বর রোডে বসে থাকবো, যারা আমার চেয়ে অনেক গুণী জ্ঞানী শিক্ষিত তাদের হাতে ক্ষমতা দিয়ে দিব। তাহলে শেখ মুজিব তোমার এই নৃশংস হত্যাকাণ্ডের কোনোদিন হতো না। কারণ তুমি ক্ষমতা এত লোভী ছিল। যদি ক্ষমতায় লুবিয়ে না থাকতা তাহলে ইয়া ভুট্টোর সাথে আলোচনা করে অস্ত্র পাকিস্তানি শূন্য পূর্ব পাকিস্তানে আসার সুযোগ এত হতো না। এত নিরস্ত্র মানুষ ইস্ট পাকিস্তানে তখন পূর্ব পাকিস্তানে হত্যা করতে পারত না। সেদিন ক্ষমতার লোভী ছিল শেখ মুজিব। আলোচনার নামে, প্রধানমন্ত্রী হবার নামে বাংলাদেশকে যেভাবে অস্ত্র আমদানি করে নিরস্ত্র মানুষকে, অগণিত মানুষকে হত্যা করেছিল, সেই সুযোগটা হতো না। শুধু হয়েছে এই কারণে আপনার পিতা শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে, হলো না। স্বাধীন করলাম আমরা, এসে জুড়ে সেই 73 সালে কোনো মতো একটা নির্বাচন করে গণপরিষদ করে ক্ষমতায় বসে গিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক নির্মম ব্যবস্থা আপনি করলেন। এক দল, সেদিন একটি দলে থাকবে, গণতন্ত্র থাকবে না। কিন্তু আপনি তো নাই, আপনার মেয়ে আবারও একই স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের ইতিহাসে যারা গণতন্ত্রের জন্য লড়াই করবে, যারা অধিকারের জন্য লড়াই করবে, যারা স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য আপনারা লড়াই করেছেন, তাদের মুখ বন্ধ করার জন্য হাসিনা 16 বছর ধরে স্বৈরাচারী আন্দোলন করেছে। বিদায় তার হয়েছে, কিন্তু প্রেতাত্মা এখনো ঘুরপাক করছে। সেটা নিয়েই আজকে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন যে আলোচনা করেছেন, সে আলোচনায় এটাই আসে, সকল কিছুই ভুলে যাব, ইতিহাস কিন্তু লেখা থাকবে। একটা জিনিস যে ভুলবো না, আপনি 100,000 উপর আয়না ঘর জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালীন আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই, হাজারো আয়নাঘর আবিষ্কার হলো, কিন্তু আবিষ্কার হওয়া আয়নাঘর কারা বানালো, তারাও কি আপনার সাথে এখনো আছে? অবশ্যই আছে। এদেরকে বিচারে আওতা আনতে হবে। আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আরে বিএনপি তো জানুয়ারি মাসে 10 তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় এদেরকে নিষিদ্ধ করা উচিত।